তখন ভিতরে ক্ষোভ, খুনি হাসিনারা যদি পেতাম এখন তাই মেরে ফেলতাম। তখন ভাইয়ের লাশ কাঁধে নিয়ে 2 বোন মিছিলে নামি খুনি হাসিনার বিচার চাওয়ার জন্য। স্ট্রেচারে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো ভাইয়ের লাশ, সেই লাশটি নিয়ে 2 বোন মিছিল করছিলেন, দাবি জানাচ্ছিলেন শেখ হাসিনার বিচারের। সেই 2 বোন রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। আজ আমরা জুলাইয়ের গল্পে জানবো তাদের সেই দিনের ঘটনা এবং তাদের ভাইয়ের যে শহীদ হওয়ার ঘটনাটি। আমার সঙ্গে রয়েছেন, আমার পাশেই রয়েছেন মিম আক্তার, যিনি শহীদ রাব্বির ইমিডিয়েট বড় বোন, এবং তার অপর পাশে রয়েছেন মিতু আক্তার, তার বড় বোন। আপু, আপনাদের দুজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের এখানে ডাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। শুরুতেই সেই দিনের কথাটাই জানতে চাই, কোন অবস্থায় আপনারা আসলে এই মিছিলটাতে গিয়েছিলেন বা মিছিলটা শুরু করেছিলেন? ফার্স্টে তো গিয়েছিলাম মিছিল করার উদ্দেশ্য না, গিয়েছিলাম রাব্বিকে খুঁজতে। ভেবেছিলাম রাব্বি কোথাও না কোথাও পড়ে আছে জীবিত অবস্থায়, হয়তো আইসিইউতে আছে বা একটা পায়ে গুলি লাগছে, কিন্তু ভাবিনি যে ও মর্গে এভাবে পড়ে থাকবে। 10টা থেকে 4টা মতো মানে মিথ্যা কথা বলেছে রাব্বি আছে। সকালবেলা বের হওয়ার পর রাব্বিকে নিয়ে আসবো, মা বলছিল আমার বাবাকে কিন্তু বাসায় নিয়ে তারপর তোরা 2 জন ফিরবি। আর আমার রাব্বি যখন চোখ বন্ধ করছে তখনও মনে হয় ভাবছে ওর মিম্মি তো ওকে নিতে আসবে, কিন্তু ভাবতে পারিনি এইভাবে ভাইকে স্ট্রেচারে, যখন ওকে দেখি স্ট্রেচারে ওর মগজ ছিল। আমি জানি না যে ভাইয়ের মগজ কতজন এভাবে হাত দিয়ে ধরে দেখছে। আমি এই হাতে আমার ভাইয়ের মগজ, আমি ওর সবসময় বলতাম কি দুষ্টামি কর, ও আর আমি পাশাপাশি ছিলাম তো, ও আমার অনেক ছোট, প্রায় 7 বছরের ছোট। আমি বলতাম তোমার মাথাটা একটু শক্ত কেন ফুটবলের মতন, কিন্তু সেদিন আমার রাব্বির মাথাটা তুলোর মতন নরম ছিল, পিছনের সাইডটা কিছু ছিল না, ওর পিছনের সাইডটা পুরো ফাঁকা ছিল। মুসলমানদের তো যখন ছেলেদের কাপড় পরায়, কাফনের কাপড় একটা প্যাচ দেয়, আমার রাব্বিকে 1 গজ কাপড় এক্সট্রা ভিতরে মাথার ভিতরে ঢুকাই দিতে হয়েছিল, যে ওর মাথাটা একদম না লেগে যায়। এই কারণে ওর 1 গজ কাপড় এক্সট্রা দেওয়ার পরও তারপর ওই 1 গজ কাপড় ভিজে ওর মাথার পেছন সাইডে রক্ত বেরোচ্ছিল, কারণ ওর মাথার পেছনের সাইড কিছু ছিল না। ওইরকম একটা অবস্থা আমার ভাইকে বের করি। আমার তখনও মনে হইতেছিল একটু রাব্বিকে যদি একটু ডাক্তার দেখাই, ও মনে হয় বেঁচে আছে, কিন্তু আমি দেখতে পারতেছি আমার রাব্বির মাথার পেছনের সাইডটা কিছু নাই। আমি দেখতে পাচ্ছি আমার রাব্বির মগজ বের হয়ে ছড়িয়ে ছিটে আসছে। তারপর মনে হইতেছে যদি একটু ডাক্তার দেখাই, যদি বলো ওর রুহটা আছে কোথাও। ওই সময়টা না কেন জানি মনে হলো যে ওই মহিলা, ওই খুনি মহিলা যার জন্য এতগুলো মায়ের সন্তান হারিয়েছে, তাকে যদি পেতাম মনে হতো তাকে ওই মুহূর্তেই আমরা 2 বোন খুন করতাম। ছোট থেকে এত আদর করে, আমাদের অভাবে সংসার ছিল কিন্তু ও কখনো অভাবে ছিল না। টাকা পয়সার বিষয় না, কিন্তু ওকে এত আদর দিয়ে পালছি যে ও বলে বেড়াতো যে আমি তো রাজপুত্র, আমি তো আমার মিম্মি তো রাজপুত্র। ছেলেরা মার রাজপুত্র হতো, কিন্তু ও মনে করতো ওর 2 বোনের কাছে ও রাজপুত্র। ওকে দেখে না ওইভাবে টিকতে পারি নাই। তখন মনে হলো না, আমার ভাইকে নিয়ে আমরাই বের হব। আর ওই মহিলার, আমার মনে হয়েছে ওই মহিলার এই মুহূর্তে ফাঁসি দরকার। এই কারণেই ওই মুহূর্তে রাব্বিকে কাঁধে নিয়ে ওই কথাটা বলেছিলাম যে খুনি হাসিনার বিচার চাই। আজও বলতে চাই যে খুনি হাসিনার বিচার জানি মরার আগে আমার বাবা মা দেখে যেতে পারে, আমরা দেখে যেতে পারি। সরাসরি না দেখাক, লাইভ দেখাক। আমাদের লাইভে একটা মানুষকে তো জনসম্মুখে ফাঁসি দিতে পারেন, আমাদের লাইভে দেখাবে যে ওনাকে ফাঁসি দিচ্ছে। আমার আর কারোর ফাঁসি দরকার নেই, ওই মহিলার ফাঁসি দরকার, আর কারোর দরকার নেই। কারণ ওনার হুকুমই তো এত মায়ের সন্তান এভাবে পড়ে গেছে। গতকালকে শুনতে পেলাম আমার ভাইটা নাকি 1 সেকেন্ডের মধ্যে থাপ করে পড়ে গেছে, পড়ে একটাবার ও লড়েও নাই, ও একদম স্পট ডেড ছিল। না, আপনারা তো হয়তো কোনো রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলেন না, কখনো মিছিল মিটিং এগুলোর সাথে আমরা একদমই ইন্টারাম বাড়ির ভিতরে ইভেন্ট, আমার ভাই যে 4 তারিখ মারা গেছে, ওকে নিয়ে 4 তারিখ যে কত ভিডিও ছেড়েছে আমি সেটা পর্যন্ত জানতাম না। কষ্ট হচ্ছে আমি অনলাইনের জগৎ খুব কম যেতাম, আর বাইরের জগৎ সম্পর্কে আমি বলতে আমার ভার্সিটি টু বাসা, বাসা টু ভার্সিটি আর হচ্ছে স্টুডেন্ট পড়ানোটাই বুঝতাম।
কারণ আমার না বাইরের জগৎ নিয়ে এত মাথা ব্যথা ছিল না, কারণ আমি গরিবের ঘরে সন্তান। আমার মনে হতো আমার ভাইকে কিছু একটা করে বাবা মার একটা স্বপ্ন পূরণ করতে হবে। সারা জীবন আর কত বছর তারা রিক্সা চালাবে, মা কত কোয়াল আর মানুষের বাড়ি যে আরবি পড়াবে। তো আমি একেবারেই, আমরা ভাই বোন একেবারেই বাসায় ছিলাম। আর রাব্বি ছোট মানুষ, দেখা যেত ওর বাসায় রেখে যেতাম, ও কখন কার পিছে কখন যেত সেটা তো আমাদের দেখা পসিবল না, কারণ ওইভাবে ওকে দেখে রাখলে তো আমাদের তো পাতিলায় হাঁড়িতে ভাত জুটবে না, বাইরে তো বেরোতেই হবে। আপু একটু বলবেন যে মানে সে কিভাবে এই আন্দোলনে জড়ালো, আপনারা জানতেন কিনা সে যে এইভাবে আন্দোলনে ও যাচ্ছিল? হোস্টেলের শরীয়তপুর হোস্টেলে রেখে আমরা ওর পড়াশোনা করাতাম। আমার ঢাকায় বন্ধু বান্ধবের সাথে এদিকে ওদিকে যায়, একা থাকে। পরে হোস্টেলে রেখা পড়াশোনা করাতাম। পরে হোস্টেলে থেকে ওর ক্লাসমেটরা বলতেছে, আপু এই আন্দোলনে ও 2 দিন গেছে, যাওয়ার পরে দোনো বোন রাগ করে ওর হোস্টেল থেকে ঢাকা নিয়ে আসছি। নিয়ে আসার পর 18 তারিখ ও মনে করেন কোথাও যায় নাই। 19 তারিখ থেকে ও রোজ আন্দোলনে যেত, ওকে ধরে রাখতে পারতাম না আমরা। ওর ভিত্তি খুব আবেগ কাজ করত। ও মারা গেছে রবিবার দিন। শুক্রবার দিনও আমাদের এলাকার একজন মারা গেছে, তৃতীয় লিঙ্গের একজন মারা গেছে। ওনার জানাজার জন্য কেউ আসে না আগেবারে। আমার রাব্বি মানুষের থেকে চাঁদা তুলে ওনাকে নিয়ে আজিমপুর কবরস্থানে দাফন দিতে গেছে ওর বন্ধু বান্ধব নিয়ে। ও তখনও জানতো না যে ওর 2 দিন পরে ওর জানাজা এলাকাবাসী দিবে। ও খুব মানুষদের প্রতি মায়া ছিল। ওর যদি কেউ দরিদ্র কেউ না খেয়ে থাকতো, আমাদের ঘরে খাবার যদি নাও থাকতো, ওর ভাগের খাবারটা নিয়ে দিয়ে আসতো। আমি বলতাম, রাবি আমরা তো ভালো করে খেতে পাই না, তোমার অন্যকে দিতে হবে। আমরা না খেয়ে থাকি, পানি খাও, ওনাকে দাও। 19 তারিখ ও রবার্ট বুলেট খেয়ে আসে শাহবাগ থেকে। রবার্ট বুলেট আসার পরে আমার বোন আমাকে ফোন দিছে, বই না রাব্বি কি তো রবার্ট বুলেট খেয়ে আসছে, মহল্লাতে অনেক পুলিশ এসে রাতে বাচ্চাদের ধরে নিয়ে যায়, ওকে কি করবো? আমি ওকে ইচ্ছাটা কিছু গরম লাগিয়ে দাও যদি বুঝতে না পারে। আমার বোন বলে, বোন অত কষ্ট পাবে? কষ্ট পাইলে পাও, কিন্তু ওরে যদি ধরে নিয়ে যায় সে কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। প্রত্যেক দিনই বাইরে হইতো, 5টা নাগাদ এসে পড়তো। কিন্তু 4 তারিখ বের হয়ে আমার বান্ধবী আর বাড়িতে আসে নাই। আজ আমার মা কান্না করে ওনার রাব্বি আসবে, কিন্তু রাব্বি আর আসে না। আমার মা 1 মাস পর্যন্ত বলতে পারে না ওনার রাব্বি যে এই দুনিয়ায় নাই। উনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিল, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে, এখনো চিকিৎসা চলতেছে। আমার বড় ছেলেকে দেখে বলতো, রাব্বি বাবা ভাত খাও, রাব্বি তুমি স্কুলে যাবা না, কোচিংয়ে যাবা না। আমার মা বৃষ্টি হলে এলাকার বাসীরা পোস্টার টাঙ্গাইছে আপনার মহল্লার ভিতরে শহীদ হিসাবে, ওই জায়গা ছাতা নিয়ে বৃষ্টি হলে দাঁড়ায় থাকে। আমার রাব্বি ভিজেও যাবে, রোদ উঠলে ডাকে, রাব্বি তুমি বাসায় আসো, তুমি রোদে পুড়ে যাও। কিন্তু রাব্বি তো আসে না। আজও মনে হয় বাড়িতে গেলে রাব্বি বইনা কয়া ডাক দিব, এখন আর কেউ ডাকে না বইনা কয়া। ভাইয়ের লাশ বোনের কাঁধে যে কত কষ্টকর বুঝাতে পারবো না আপনাদের। আমাদের কি বলবো, আমার মুখে ভাষা নাই। যে ভাইকে কোলে পিঠে করে মানুষ করছি, মনে করছি ও আমাদের কাঁধে নিবে, ওই ভাইয়ের লাশ কাঁধে নিতে হয়েছে আমাদের। খুব আদর যত্নে মানুষ করছিলাম, মনে করছিলাম বড় হয়ে কাজ বাজ করে আমার বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াবে। কোথায় উনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং মানে আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা 4 তারিখ সব জায়গা, আমরা সায়দাবাদ থাকি, আমাদের যে যাত্রাবাড়ি ওই জায়গা প্রচুর আন্দোলন হয়, অনেক গ্যাঞ্জাম। আমরা যাত্রাবাড়ি, শনি আগ্রা, মিরহাজিবাগ, আশেপাশে আমার যতদের মহল্লাটা আছে আমরা সব জায়গায় খুঁজছি রাব্বিকে, কোথাও পাই নাই। 5 তারিখ সকালে আমার মা আর আমার বোন খুঁজতে বাইরে হয়েছে কান্না করতে করতে। বাইর হওয়ার পরে এক আন্টি আমাদের এলাকার সিটি কর্পোরেশন অফিসে কাজ করে, আন্টি বলে, মিম তুমি কান্না করো কেন? রাব্বি আসে নাই বাসা। উনি হাইদা বলছে রাব্বি আসে নাই বাসা। না আন্টি, রাব্বি তো এখনো আসে নাই।
পরে মিম আমাকে ফোন দিছে, কই না রাব্বি বলে আন্টির সাথে টেম্পোতে উঠে গুলিস্তানের ওদিকে নামছে। পরে আমি কই মিম আর কিছু না, রাব্বি মনে আন্দোলনে শাহবাগের ওদিকেই গেছে। পরে আমি বলি তাহলে মিম চলো আমরা ওরে খুঁজতে বাহির হয়, ওই মনে গুলোবিদ্ধ হইয়া ওই জায়গায় কোন জায়গায় ভর্তি আছে। এমন অবস্থায় নাই রাব্বি আমাদের ফোন দিবে, তখনও ভাবিনি আমার রাব্বি যে নেই দুনিয়ায় নাই। তুই বোন ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে বাইর হই, তখন দেশের অবস্থা খুবই খারাপ। আমরা দুটা মেয়ে মানুষ একা ঘরতে ছোট ভাইকে খুঁজতে বাইর হই। আমরা যখন ঢাকা মেডিকেলের গেটে পৌঁছাই তখনও গুলি ছুটতেছিল ঢাকা মেডিকেলের পিছ দিয়া চাঙ্কার ফুলের ওই জায়গাটা। এক আনসার আমাদের টান দিয়ে মেডিকেলের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা মেডিকেলের প্রত্যেকটা বিল্ডিং এর তালায় তালায় যা জিজ্ঞাসা করি আর কান্না করতেছি, ভাই নতুন রুগী আসছে কোন ওয়ার্ডে বলতে পারেন? প্রত্যেকটা ওয়ার্ড রাব্বি রাব্বি করে কান্না করে ডাকতেছি, রাব্বি সাড়া দেয় না, রাব্বি আসে না। একটা ওয়ার্ড বয় আমি ছবি দেখায় বলি, ভাইয়া এই ছেলেটাকে দেখতে পাইছেন? কয় আপু এভাবে তো আমি বলতে পারবো না, আপনি একটু মর্গে যেয়ে দেখেন। আমি বলি না ভাই আমি আমার বোন বলে না বোনা চলো মর্গে যাম, না মর্গে যাম না, মর্গে আমার রাব্বি থাকতে পারে না, অন্য কেউ। আমার বোন বলে যদি আজকে না যাইবই না ভবিষ্যতে নাও পেতে পারি। মর্গে যেয়ে ওয়ার্ড বয়কে ছবি দেখাই, আপু আমি এভাবে চিনতে পারবো না, আপনাকে আমি ছবি দেখাই দেখেন তো আপনি চিনেন কিনা। পরে ওয়ার্ড বয় আমাকে অনেকগুলো ছবি দেখায়, দেখানোর পরে দেখি রাব্বি না, পর অনেকগুলো ছবি কাট করে রাখা, তার ভিতরে আমার রাব্বি শুয়ে আছে। ছবিটা দেখে আমি খালি বলছিলাম আল্লাহ রে আমার রাব্বি নাই। সাথে সাথে আমি পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে, আসার পর আমার বোন জিজ্ঞাসা করে, না তুমি কি ঠিক বলতাছো? আমি কই হ্যাঁ, রাব্বি আর এই দুনিয়ায় নাই। পরে দোনো বোন ওই জায়গা কিছুক্ষণ অচেতন অবস্থায় ছিলাম। ওঠার পর ওই জায়গায় যে কর্মরত পুলিশ তাদের পায়ে ধরে কান্না করছি। ওনারা এত অমানবিকতা আমাদের সাথে দেখাইছে, এমন অমানুষ ওনারা। আমাদের বলে আপনার ভাই ধানমন্ডি জিগাতলার থেকে আসছে, ওই জায়গাতে পুলিশ কেস নিয়ে আসেন। কিন্তু আমার ভাই মারা গেছে 4 তারিখ এই যে আপনার বাংলা মোটর মেট্রোর নিচে। আমাকে ধানমন্ডি জিগাতলা পাঠায়, তখন কিন্তু দেশের অবস্থা এত ভালো না। তখন 10টা 10:30 নাগাদ আমরা ধানমন্ডি জিগাতলা পুলিশ কেস আনতে যাই। পুলিশ আমাদের ঘাড় ধরে খেদায় বাই করে দেয়। আমাদের কপাল ভালো, আমাদের গুলি করে নাই। কি বুঝে ওনারা গুলি করে না আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। ওই ধানমন্ডি জিগাতলার থেকে আমরা আবার আসি, আয়সা পুলিশের পায়ে ধরে কান্না অবরত করতেছি, ওনারা দেয় না। তখন কান্না করতে করতে আমার পুলিশ বলে আপনার ভাই তার প্রমাণ দিয়ে নিতে হবে, প্রমাণ দেন। আমি প্রমাণ দিব কিভাবে, আমি সাথে তো নিয়ে যাই নাই প্রমাণ। আর আমার ভাই ছোটতে আমি কোলে পিঠে মানুষ করছি, সেই ভাইকে আনতে হয়, এখন আমার প্রমাণ লাগবে। পরে আমি বলি আপনি কিভাবে প্রমাণ করতে পারেন, এটা তো মেডিকেল, আমাদের মেডিকেলে তো সবকিছু করা যায়, আপনারা করেন। আমি তো এত পড়াশোনা জানি না, এত কিছু বুঝি না, আপনারা তো আমার থেকে বড়, আপনারা কিভাবে প্রমাণ করেন। ওই জায়গা পুলিশগুলো আমাদের অনেক মর্গের দিকে, ঢাকা মেডিকেল মর্গের দিকে একটা ছোট রুমের মতন আছে, পুলিশেরা বসে, ওই রুমের থেকে আমাদের বাইক করে দিল। বলতেছে এই মেয়ে দুটা ফালতু, ওদের বাইক ওরও মিথ্যা কথা লাশ বাণিজ্য করতে আসছে, ছোট ভাইয়ের লাশ বলে বাণিজ্য করতে আসছি আমরা, আমাদের বাইক করে দিল ওই জায়গার থেকে। পরে আমার দোনো বোন ওই জায়গায় বসে বসে কান্না করতেছি, ঘন্টার পর ঘন্টা আমার মা বাবাকে আমি মিথ্যা কথা বলতেছি, মা রাব্বি গুলি খাইছে পায়ে, মা রাব্বি অজ্ঞান হয়ে রয়েছে, রাব্বিরে স্যালাইন দিছে, রাব্বিরে ডাক্তার দেখতেছে। মা গো তোর মিথ্যা কথা কইস না, আমার বাবা তো নাই, আমার বাবা এই দুনিয়া নাই। আমি কই না মা রাব্বি আছে, তুমি কান্না কইরো না, রাব্বি আছে। তো তখন আমার মাকে যখন আমি মিথ্যা কথা বলতেছি, তখন আমার ভাইকে আমি হাতে বুঝে পাই নাই। 2টার পর যখন শুনতে পাই আপনার
খুনি হাসিনা দেশ ছেড়ে পলাইছে, তখন আমরা গেছি পুলিশদের কাছে, তখনও ওনারা রাব ব্যবহার করছে। 3:30 বা 3:45 নাগাদ ঢাকা ভার্সিটির কিছু ভাইয়ারা আইসা মেডিকেলে মর্গের গেট ভেঙে 4টা লাশ বাইক করছে, রাব্বি সহ 3টা লাশ। ওই ভাইয়াদের কান্না করে বলছি, ভাইয়া আমার ভাই লাগে, আমাকে দেন। সাথে সাথে আমার 2 বোনকে আমার ভাইকে বুঝাইয়া দিল। ওই ভাইয়ারা তো 3টা লাশ নিয়ে চলে গেছে, যাওয়ার পর এই পুলিশ থামে নাই, আমার কাঁধের তীখা আমার ভাইকে রেখে দিতে চাইছে। 2 বোন লাশ কাঁধে নিয়ে, ওই ভিডিওটা আমাদের কাছে এখন নাই। এই ভিডিওগুলো আমরা তো করিনি, বাচ্চারা করছে, ওদের থেকে আমরা কানেক্ট করছি। আমার পুলিশ আমার কাঁধের থেকে ভাইয়ের লাশ নিয়ে যেতে নিয়েছে, তখন 2 বোন দৌড় মারছে ওকে নিয়ে। পরে তখন ভিতরে চোখ থেকে পানি মুছে দিল আল্লাহ। তখন ভিতরে ক্ষোভ, খুনি হাসিনারা যদি পেতাম এখন, তাই মেরে ফেলতাম। তখন ভাইয়ের লাশ কাঁধে নিয়ে 2 বোন মিছিলে নামি খুনি হাসিনার বিচার চাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল ও যে জায়গা থাকে সে জায়গা যে ওকে মেরে ফেলবো। তখন দেখি আমার মানিকের মাথার রক্ত আমার বুরকা ভিজে গেছে, স্ট্রেচার দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে আমার ভাইয়ের। পরে আমার মামারা সবাই বলতেছে, মিতু ওকে এত কষ্ট দিও না, ওকে নিয়ে চলো। আমরা আবার ঢাকা মেডিকেলে ওদিকে অ্যাম্বুলেন্সের জন্য গেছি। ওই জায়গা বড় বড় কিছু ঢাকা ভার্সিটির ভাইয়েরা কয়, আপু এভাবে নিয়েন না ওকে, বর্তমানে ডকুমেন্টস হিসাবে আপনাদের কিছু লাগবে। পরে ঢাকা মেডিকেলে আপনার 6 নম্বর ওয়ার্ডে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আনকমপ্লিট একটা ডেথ সার্টিফিকেট, শুধু রাব্বির নাম লিখে আমাদের ফর্ম কাগজটা দিল আমাকে, কিন্তু তাও অরিজিনাল কপি দেয় নাই। আমার ভাইয়ের লাশ ওনারা রেখে বলে, আপনার ভাই এনে থাকুক, আপনি এটাকে ফটোকপি করে নিয়ে এসে আমাকে অরিজিনাল কপি দিবেন, তারপর আপনার ভাইকে নিতে পারবেন। কত অমানবিক ওনারা আমার ভাইকে, মনে করেন ওনার কাছে জিম্মি রেখে আমাকে ফটোকপি করতে আনতে পাঠাইছে। আমার বোনের অবস্থা এত খারাপ, আমরা তো যেতে পারি নাই। পরে ওই ঢাকা ভার্সিটির আশেপাশে ভাইয়ারাই নিয়ে যে এটা অনেক কষ্ট করো না, কিভাবে ফটোকপি করছে আজও আমি বলতে পারবো না। ওই ভাইয়ারা ফটোকপি এনে দিছে, দেওয়ার পরে ওনার লাশ আমাদের দিছে। পরে আমরা অ্যাম্বুলেন্স করে নিজ বাড়িতে ওকে দাফন কাফন করছি। আমরা ওর খরচ করে মাটি দিয়ে 3-4 দিন পরে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে যাই। যাওয়ার পরে আপনার ডেথ সার্টিফিকেট লাগবে আমাদের। আমাদের তান কমপ্লিট একটা কাগজ দিয়েছে, ওটা তো ডেথ সার্টিফিকেট আর না। মেডিকেলে যখন যাই পরিচালকের রুমে, পরিচালক আমাকে বলে, আপনার ভাই তার প্রমাণ দেন আর আপনার ভাইয়ের কে সঙ্গে নিয়ে আসেন, আপনার ভাইকে নিয়ে আসেন, তাহলে আমি ডেথ সার্টিফিকেট দেব। মানে যিনি মারা গেছেন তাকে নিয়ে আসতে বলছেন? হ্যাঁ। তখন আমি ওনাকে উত্তর দিলাম, আমার ভাই যদি সাথেই থাকতো আমার, তাহলে আপনার কাছে আমি ডেথ সার্টিফিকেট চেতে আসবো কিভাবে? তাহলে আমার ভাই যে জায়গায় শুয়ে আছে সেই জায়গা আমাকে কেউ দেন শুয়া, আমি ওই জায়গায় রেখে আমার ভাইকে সাথে নিয়ে আসি। ওই জায়গায় আপনার সামান্য কিছু ভাইয়ারা ছিল, মিশু, মাহিম সরকার। পরে ওই ভাইয়ারা পরিচালকের সাথে কিছুক্ষণ কথা বলছে, মিটিং করছে, আমাদের বলছে, আপু আপনারা বসেন, আমরা দেখতেছি। মাহিম সরকার, মিশু, তারপর আরো কিছু ছাত্ররা মিটিং করার পরে পরিচালক বলে, আপনার বর্তমান সরকারের কোন চেয়ারম্যান মেম্বার এলাকার যদি উনি নিজ দায়িত্বে বলে দিতে, তাহলে আমরা দেব। একটা নিয়ে আসেন, কি বলে ওটাকে আমি বলতে পারতেছি না, একটা কাগজ। হ্যাঁ, ওইটা আমরা অনেক কষ্ট করে আমার দেশের বাড়ি থেকে আনছি, আনার পরে গেছি। এখন বলে এখন দেওয়া যাবে না, আমার উপর থেকে নিষেধ আসছে। আচ্ছা, আপনাদেরকে যে যখন লাশ পেয়েছিলেন, যে পুলিশ গুলো আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, এদের কারো নাম কি আপনাদের মনে ছিল তখন? এই সময় তো নাম তো দূরের কথা, কখনো খেয়াল করেন না? ওনার সিভিলে ছিল, পোশাকে ছিল, ওনারা মানে ওই জায়গায় মর্গের লাশের দায়িত্বেই ছিল। ওনারা বাহিরে ডিউটিতে না, মর্গের ডিউটিতে ছিল।
আপনি খোঁজ নিলে পেতে পারেন মর্গে 4 আগস্ট কে ছিল 2024-এ। আচ্ছা, মানে তার মানে আপনাদের কাছে নেই। আচ্ছা, রাব্বি কি কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা এগুলোর সাথে কিভাবে ও জড়ান? একটা ছোট বাচ্চা ছিল। ও যেদিন মারা যায় সেদিন ওর 16 বছর 8 মাস 4 দিন ছিল। কারণ ছোট একটা বাচ্চা, আপনার সাথে গেলে সে আপনার, আমার সাথে গেলে সে আমার। কিন্তু এখন আমি মনে করি আমার ভাই সম্পর্ক বাংলাদেশে। সে এখন সারা বাংলাদেশে যতগুলো দল আছে সবার, স্পেসিফিক ভাবে আমার ভাই কারণ, আমি সবার কাছে সম্মান রেখে বলতে চাই আমার ভাই সমগ্র বাংলাদেশে। এখন আসলে আপনাদের পরিবার রাব্বিবিহীন জীবন কিভাবে কাটছে? বিশেষ করে নিশ্চয় আপনার বাবা যেটি বলছিলেন যে একটা দিন মজুর, তার মানে আপনাদের আশাই ছিল হয়তো বা সে হাল ধরবে। হ্যাঁ, ও তো ত্রিপলি ডিপ্লোমা করার পর ত্রিপলি পড়বে। ওর ইচ্ছা ছিল অস্ট্রেলিয়া যাবে। তো আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, তুই যখন অস্ট্রেলিয়া যাবি তাহলে তোর একটা কিডনি বিক্রি করুম, আমার একটা কিডনি বিক্রি করুম, তারপর তোর অস্ট্রেলিয়া পাঠাবো। কিন্তু ওর অস্ট্রেলিয়া যাওয়া হলো না, ওর আর ইঞ্জিনিয়ার যাওয়া হলো না। ও আল্লাহর কাছে চলে গেছে। আমার বাবার ভ্যান চালকের থেকে এখন রিক্সা চালক হয়েছে। কিন্তু তাদের দুঃখ আর মুছলো না। দেখা গেল আপু বিয়ে হয়ে গেছে, আমি মেয়ে মানুষ, আমিও একটা সময় চলে যাব। কিন্তু ওই দুইটা মানুষের যে কি হবে, কে তাদের হাল ধরবে, সেটা অনিশ্চিত। বাবা তো পুরো ভেঙে গেছে। আমার বাবার বয়স প্রায় 60। ওই সময় না, রাব্বি যখন ছিল মনে হতো না তার বয়স 60। কিন্তু এখন না, তার একটা বৃদ্ধাস্ত ধরে বসছে। এখন রিক্সা চালাতে গেলে ভয় পায়, যদি সে পড়ে যায় কাকে ফোন দিয়ে বলবে আমাকে নিয়ে যাও। আমার মা, সেদিন মা অসুস্থ হয়ে গেছে। ও এমন একটা বাচ্চা ছিল, আমরা তো মাকে মা বলে ডাকি, কিন্তু ও না সেকেন্ডের মধ্যে 100 বার বলতো আম্মু কোথায়, আম্মু কোথায়। মা কিছু খাবার দিয়ে গেলে আমরা তো যে যার মতন খাবার খাওয়া শুরু করে দিতাম। ও নিয়ে যেত, মার মুখে যাইতে আগে একটা ঢুকাই দিত, তুমি খাও আমি দেখি। তারপর রমজান মাসে ও হোস্টেলে ছিল, সেহারি খাওয়ার সময় ভিডিও কল দিত, ও একনালা ভাত খাইতো আর মা একনালা ভাত খাইতো। গতকালকে আমরা মানে পুরোপুরি শিওর হই না, একটা ভাইয়ের থেকে গতকালকে শিওর হই যে রাব্বি বাংলা মোটর কারণ বাজার মানে রেল স্টেশনের নিচে ও গুলি খায়। এই কথা শোনার পর মা সারা রাত কান্না করছে। মানে এমন একটা অবস্থা, একটু পর পর বলে যে তোরা যাস নাই দেখে আমার বাবারে নিয়ে আসতে পারুস নাই। ওরা যদি 4 তারিখ জাতি, ওরে ওরে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে, তাহলে হয়তো বাসা ফিরে আসতো। ওর বাম চোখটা খোলা ছিল, মা বলে ওই চোখটা দিয়ে মনে হয় ও আশ্বাস ছিল যে মৃত্যু মিম যে ওরে সুস্থ করে বাসায় নিয়ে যাবে। সেই আশা তার আশাই রয়ে গেল। আমার মা বাবা পুরো স্তব্ধ হয়ে গেছে যে কি হলো। আর একটা মানে বেঁচে থাকার সম্বল বলেন, তাদের দায়িত্ব নেওয়ার সম্বল বলেন, ও তো একাই ছিল। একটা এখন না পারুক, একটা বয়সে যেহেতু ঠিকই হাল ধরত। করোনার সময় আমার টিউশনি ছিল না, তখন কারো বাসা যেতে দিত না। করোনার সময় ভ্যানে করে আমার বাবা আর আমার রাব্বি শাক বিক্রি করছে, সেই টাকায় আমাদের ঘর ভাড়া দেওয়া হয়েছে, আমাদের খাবার হয়েছে। ইভেন আমার রাব্বি জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে, ও শাক বিক্রি করার টাকা দিয়ে আমার জন্য ওটুকু কিনে নিয়ে আসছে। জ্বরে ও ঘরে রয়ে নাই কই, আমার সংসার চলবে কিভাবে? ছোট্ট একটা, তখন তো ওর বয়স আরো কম ছিল, প্রায় 14+ ছিল। ওই সময় একটা ছেলে করোনার সময়, তার বোন, তার বাবা মা যে কয়েকদিনই খাক, ও কিন্তু হাল ধরতে পারছিল। 2-3 মাস আমাদের সংসার ও শাক বিক্রি করে, ওর বাবা শাক, তারপর হচ্ছে আনারস এগুলো বিক্রি করে আমাদের ঘর ভাড়া দেওয়া হয়েছে। আমি বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে চাইতাম লাস্ট 2020 সালে, তখন ও অনেক ছোট। মিরপুর 1-এ আমি অত বাইরে যেতাম না, তো আমার খুব ভালো লাগতো। চাকরির পরীক্ষা ছিল খুব সকাল 9টা বাজে। আমি কারে নিয়ে যাবো, আব্বু অত বুঝে না, আমার বাবা মা খুব কম বুঝে। মানে তারা টোটালি বাহিরের জগৎ সম্বন্ধে একদম অজানা। আমি
ও সকালবেলা উঠে হাসতেছে, কই কি নিয়ে যেতে হবে তোমাকে, আমি বুঝতে পারছি তো, বলো না কেন শরমে। আমার কয় তুমি জানি কোন ক্লাসে পড়ো এবার, আমি কেন, আমি এবার অনার্স 4th ইয়ারের পরীক্ষা, অনার্স 4th ইয়ারের একটা মেয়ে মিরপুর যাইতে ভয় পায়, তো তার 22 বছরের বোনকে প্রোটেক্ট করে সে এক্সাম দিতে নিয়ে যেত, আর আমি আমার ভাইটাকে প্রোটেক্ট করে বাসায় নিয়ে যেতে পারলাম না। ওর মরা দেহটা বাসায় নিয়ে গেছি। আসার সময় মাকে বলে আসছিলাম রাব্বিকে নিয়ে বাড়ি ফিরবো, বাড়ি ফিরেছি কিন্তু ওর শরীরটা নিয়ে, ওকে নিয়ে না। এতবার ডাকলাম রাব্বিটা সাড়া দিল না। কত বললাম রাব্বি উঠ, রাব্বি উঠ, রাব্বি আর উঠে নাই। 1 বছর তো হয়ে গেল এখন, তো এই 1 বছরে বিচারের যে দাবিটা আপনারা সেদিন করেছেন মিছিল করে, সেই এখনো জায়গায় আপনাদের করতেছে। সন্তুষ্টি কতটুকু? 0 পয়েন্ট, কিছুই না। আমি বিশ্বাস করি, আমি সারা বছর পড়াশোনা করেছি, রেজাল্ট যদি 0 হয় আমি তাহলে ভাববো আপনি পড়াশোনা করেননি। আমি তো সেদিনই স্যাটিসফাই হতে পারবো। হ্যাঁ, তারা হয়তো তাদের দিক দিয়ে কমপ্লিটলি স্যাটিসফাই ভাবে কাজ করছে, তাদের অগ্রাধিকার অনেক, হয়তো তারা কাজ করে যাচ্ছে, বাট আমি স্যাটিসফাই না। আমি সেদিনই স্যাটিসফাই হব যেদিন ওই খুনি হাসিনার গলায় আমি ফাঁসি দড়ি দেখবো, সেদিনই আমি মনে করবো না আজকে বিচার কার্য সম্পূর্ণ হলো, তারা তাদের কাজ সম্পূর্ণ করতে পেরেছে। এর আগে আমি বলতে পারবো না যে তারা দেশ কাজ স্বাধীন। করছে, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা তো করে গেছে আমার রাব্বি, এবার যেদিন তারা ফাঁসি দিতে পারবে সেদিন বলবো না তারা স্বাধীনতাটা ধরে রাখতেও সক্ষমতা পেয়েছে। মানে বর্তমান পরিস্থিতি থেকে যদি বলি যে আপনারা বা রাব্বি যে এই দেশের জন্য জীবন দিয়েছে, সেটা কি আপনারা পেয়েছেন কিনা মনে হয় আপনাদের? এক আমি তো বছর বলবো অন্তর। একদমই পাইনি, একদমই পাইনি। কারণ এখন সবাই সবকিছু চায়, কিন্তু বিচারটা না কারো মুখে শুনতেছি না। যেদিন সবার মুখের থেকে বিচারের কথাটা শুনবো সেদিন মনে হবে না এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে হয়তো বৃথা যায়নি, তাদের জীবন দেওয়াটা সফল হয়েছে, এর আগে না। মানে সেদিন তো আপনারা রাস্তায় নেমেছিলেন ভাইয়ের হত্যার বিচার চাইতে, যদি বিচার না হয় বা যদি এই পরিস্থিতি যেই দেশের জন্য রাব্বি জীবন দিয়েছেন সেই দেশ যদি আর ফেরত না আসে, তাহলে কি আবার রাস্তায় নামবেন? সেদিন রাব্বি একা নেমেছিল, কিন্তু এবারে ওর পরিবারে 4 জন আছে, এবার 4 জন নামবে। আমি শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাবার সন্তান, প্রত্যেকটা আপুর হাজবেন্ড, তখন তারা একা নেমেছিল বিচারের জন্য, তারা সবাই নামবে। তখন একটা ফ্যামিলির একজন নেমেছে, এখন একটা ফ্যামিলির যদি 2 জন করে থাকে, 2000 পরিবারের 4000 মানুষ বের হবে। সর্বোপরি আমরা শেষ করব যে আপনাদের যদি কিছু বলার থাকে দেশের জন্য, সরকারের জন্য, দেশের মানুষের জন্য। আমি দেশের মানুষকে একটা কথাই বলতে চাই, এত ভাইয়ের অবদান, আমার রাব্বির অবদান প্লিজ আপনারা ভুলে যেন না। আপনারা আপনাদের মনের গভীরে রেখে দিয়ে, ওরা যে স্বপ্ন করে স্বৈরাচারীকে তাড়িয়েছে, ওই স্বৈরাচারী জানি আর কোনো কেউ স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। আর যে স্বৈরাচারী এই ঘটনাগুলো করে গেছে তাদের প্রতিরোধ করতে আপনারা সবসময় একত্র হয়ে যায়, আপনারা বিভক্ত হয়েন না, কারণ একত্র হয়েই তাকে তাড়াতে পেরেছে। আমরা বিভক্ত হলে আমাদের বিপদ আমরা টেনে নিয়ে আসবো। আর এই সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমার রাব্বিকে তো আমরা পেয়েছি, আমার রাব্বির মতন হাজারো রাব্বি অজ্ঞাতনামায় দাফন হয়েছে, সেই ভাইয়ের বাবা মাদের জানি ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের কোন জায়গায় দাফন হয়েছে স্থানটা প্রত্যেকটা ফ্যামিলিকে বলে দেয়। আর এই যে অনুদানগুলো যে দিচ্ছে শহীদ ফ্যামিলিদের অনুদান না দিয়ে প্রত্যেকটা ফ্যামিলির মানুষকে একটা চাকরি কর্মজীবী করে দেওক। তারা শহীদ ফ্যামিলি ভিক্ষা করতে নামে নাই, তারা হাত পেতে না খেয়ে কাজ করে খাও। প্রত্যেক আমার ডক্টর ইনু সাহেব স্যার বলছেন শহীদ ফ্যামিলিদের একটা চাকরি দিবে। আজ 1 বছর হয়ে গেল, একটা ফ্যামিলির একটা লোকেরও তো আজ পর্যন্ত চাকরি দিল না। আপনি অনুদান দেন না, প্রত্যেকটা মানুষকে চাকরি দিয়ে তার বাবা মা পাশে দাঁড়াতে, তার সন্তানের পাশে দাঁড়াতে সাহায্য করতে জানি পারে। আমি তার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি তাদের সাহায্য করুক। আর অজ্ঞাত ভাইগুলার জন্য, তার ফ্যামিলিদের জন্য জানি
খুঁজে বের করে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি, তারা জানি সেটা বের করে দেয় ডিএনএ টেস্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা শুনছিলাম শহীদ ইসমাইল হোসেন রাব্বির দুই বোন মিম আক্তার এবং মিতু আক্তারের কাছ থেকে তাদের ভাইয়ের সেই শহীদ হওয়ার স্মৃতি, এবং একই সঙ্গে তারা যেভাবে সেদিন শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওর পেছনের ঘটনাগুলো। দর্শক, তারা যেমনটি বলার চেষ্টা করেছেন, তারা চান একটি সুষ্ঠু বিচার হোক, বিচারের মাধ্যমে যারা এই রাব্বি সহ সকল তরুণদেরকে, সকল যে ছাত্র জনতাকে শহীদ করেছে তাদের বিচার হোক। আমরাও প্রত্যাশা করি জুলাইয়ের এই বিচার খুব শিগগিরই বাস্তবায়ন হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো পর্বে অন্য কারো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশন।